নমস্কার বন্ধুরা, বঞ্চাল কথার আরও একটি পর্বে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমরা কথা বলবো আমাদের মানসপিতা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদাদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি বসিরহাটের পানিতর থেকে বনগ্রাম মহকুমায় চলে আসেন। বনগ্রাম মহকুমার বারাকপুর গ্রামে কত সালে আসেন এটা আমরা জানতে পারি না, কেন আসেন এটা আমরা জানতে পারি। তিনি কবিরাজি করতেন। মোল্লাহাটি অঞ্চলের একটা জনপ্রিয়তা ছিল, এখানে একটা লাভের আশা ছিল। মোল্লাহাটি এই বারাকপুর গ্রাম থেকে, বিভূতিভূষণের বারাকপুর গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার উত্তরে ইছামতি পাড়ে। বারাকপুর গ্রামও ইছামতি পাড়ে এবং মোল্লাহাটি গ্রামটিও ইছামতি পাড়ে। মোল্লাহাটিতে তখন বেঙ্গল যে ইন্ডিগো কনসার্নের সদর দপ্তর, তখন সেখানে নীলকুঠি রয়েছে, দোতলা নীলকুঠি, হাসপাতাল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, খুব জনপ্রিয় অঞ্চল। এটা বনগ্রাম মহকুমার মধ্যেই পড়ে। সেখানে যে হাসপাতাল ছিল, তার যে ওষুধ মিক্সচার যাকে বলা হয়, সে মিক্সচার জনগণ পছন্দ করত না, তেতো লাগত। তারা পছন্দ করত যে বাঙালির সাবেকি ঔষধ, গাছগাছরা, কবিরাজি, এগুলো পছন্দ করত। তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে টেবিল ছিল, তার যে টেবিল যে সাজানো থাকতো, তার চৌকি যে সাজানো থাকতো, যে সমস্ত গাছগাছটা দিয়ে, কালমেঘ, স্বর্ণসিন্দুর, রসসিন্দুর, এই স্বর্ণসিন্দুর রসসিন্দুর আমি চিনি না, চিনে যাব, চিনি না। কালমেঘ এটা তো সবাই চেনে, বাসক জাপ সবাই সবাই চেনে, আমিও চিনি। বৃহৎ বঙ্গচূর্ণ চেনা নেই। সোলার ফুল আমাদের আলসেবিলে খুব আছে। সোলার ফুল থেকে যে কবিরাজি ওষুধ হয় আমার জানা ছিল না। সোনালি ফুলের গুঁড়ো থেকেও যে ওষুধ হতে পারে জানা ছিল না। পদ্ম গুড়ঞ্চ বলা আছে, গুলঞ্চ হবে। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা চিনি, বিভাজদা আমাদের চিনিয়েছে। ঘেঁটু পাতার কৃমিনাশক, পাচক, এ সম্পর্কে তো আমরা খুবই জানি। তারপর পুনর্নবা বিভাজদা চিনিয়েছে আমাদের। ক্ষেত পাপড়া, এটাও বিভাজদার কাছে এই পাপড়া জেনেছি। নালিমূলের লতা, আরেকটা দেখতে পাচ্ছি কেলেকোড়ার কাহিনী বলবো। 2020 সালে যে লকডাউন চলে, সেই সময় আমি আমার পুত্র এবং পুত্রের যে বন্ধু, এরা সব একটু গ্রামে গ্রামে, যে আমাদের এখানে অরণ্য, ছোট ছোট অরণ্য রয়েছে, সেই সব জায়গায় যেতাম ঘুরতে, কাছে পিঠেই। তো এখানে ভূতবাগান বলে একটি জায়গা আছে, সেখানে যাই এবং ওরা বাচ্চা তখন 5ম শ্রেণীতে পড়ে। তো আমার পুত্র বলে যে, বাবা দেখো এটা কি। দেখলাম মেরুন গোলাপি রঙের এক ধরনের ফুল, বাঘের নখের মতো। ছবি তুলে বিভাজদাকে পাঠাই, বিভাজদা পরে জানায় এটা কেলেকোড়া। এই ছবিটি পরবর্তীকালে শুভঙ্কর গুহর যে শুভঙ্কর পাত্রের, শুভঙ্কর পাত্রের, যিনি কবি এবং প্রকৃতি চর্চাকারী, শুভঙ্কর পাত্রে একটি গ্রন্থ প্রকাশিত হয়, আমার জীবন মানে প্রকৃতির সঙ্গে তার যে জীবন, সেটা নিয়ে সেইখানে এই ছবিটি প্রকাশিত হয়। সেই তোলা ছবি, সেই কবে তুলেছিলাম, এবং সেটা আবিষ্কার হয়েছিল এইভাবে। কেলেকোড়া খুব বেশি দেখা যায় না, খুব বেশি। ভূতবাগানে 2-3টে গাছ আমরা দেখেছি এই গত 5 বছরে।
এসব নিয়ে যে ওষুধ হয় জানতাম না। এগুলো তার টেবিল বলুন বা এই বলুন সাজানো থাকতো এই তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়ের। বিভাসদার সঙ্গে ঘুরে 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 এই যে গাছ রয়েছে, বিভাসদা আবার এই বৃক্ষ চর্চা করেন খুব। আমারও সে বিষয়ে একটু আগ্রহ রয়েছে। তো একজন প্রদর্শক লাগে যিনি বলে দেবেন এইটা ওই, এটা সবসময় নিজে নিজে হয় না। তো বিভাসদা আমাদের সেই কাজটা করেন, আমরা ঘুরে ঘুরে এটা শিখি। তো সেই তারিণীচরণ এটা করতেন। এরকম হাজার হাজার গাছ আছে যা আমাদের, আমরা আমরা বলি যে জঙ্গল, জঙ্গলি গাছ, আগাছা এসব বলি, কিন্তু সেগুলো যে কত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তারিণীচরণ এই কাজটি করতেন, অসুখ বিসুখ সারাতেন, তার জনপ্রিয়তা বাড়ছিল। তার একটি ছেলে ছিল, তিনি বিপত্নিক ছিলেন, মহানন্দ বন্দ্যোপাধ্যায় সেই পানিতর থেকে নিয়ে এসছেন তাকে। এই পানিতরে আমি গেছি, পানিতর এই বিভূতিভূষণের বাড়ি খোঁজার জন্যই গেছি। এখান থেকে আমার বাড়ি এই বনগ্রাম শহরেই, বনগ্রাম শহরের সুভাষনগরে। এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, বারাকপুরের বাড়ি, এটা এখান থেকে আকাশপথে 5.5 কিলোমিটার উত্তর পশ্চিমে। সেখান থেকে 4 কিলোমিটার উত্তরে গেলে মোল্লাহাটি। এবার বলবো এখান থেকে পানিতরের দূরত্ব। পানিতর যদি রাস্তা পথে, আকাশপথে মনে নেই, রাস্তায় যদি যাই, যদি বেড়িগোপালপুর হয়ে যাই তাহলে 52 কিলোমিটার পড়বে বর্ষিরহাট। আর যদি মছলেন্দুপুর ঘুরে যাই তাহলে পড়বে 57 কিলোমিটার। এটা আমি বাইকের দূরত্ব বলছি, মাইল মিটারে দেখা। সেখান থেকে 10 কিলোমিটার গেলে, ইছামতি নদী পার হয়ে 10 কিলোমিটার গেলে পড়বে পানিতর। এই পানিতরেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম স্ত্রী গৌরীদেবীর পৈতৃক বাড়ি। এই বাড়ি আমি দেখে এসেছি, বাড়ির দ্বিতলে উঠেছি, দুর্গা মন্দিরে গেছি। এগুলো যখন গেছি 2020 সালের 1 মার্চ, দেখছি বাড়িটা একটু নতুন করে তৈরি হচ্ছে, পলেস্তারা হচ্ছে, নতুন করে কিছু রক্ষণাবেক্ষণ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তো ওরা বললো যে বাড়িটি পশ্চিমবঙ্গ সরকারকে দান করে দিয়েছে। আমার জানা নেই, এটা লোকমুখে শোনা। তারপরে বিভূতিভূষণের যে পৈতৃক বাড়ির খোঁজ করেছি, যে কোথায় তারা থাকতেন, কোন অঞ্চলে থাকতেন, সেটার খোঁজ করেছি, কিন্তু পাইনি। যদি আপনারা কেউ জানেন যে অমুক জায়গায় তারা থাকতেন তাহলে একটু বলবেন, আমি একটু স্পর্শ করে আসব। আমাদের মানস পিতার যে গৃহ, যে ভূমি, তার যে পূর্বপুরুষের ভূমি, সেটা একটু স্পর্শ করে আসব। এই প্রসঙ্গে একটি কথা বলবো যে মোল্লাহাটির কারণেই তারা চলে আসেন। আর মোল্লাহাটির সঙ্গে নীলের একটা ব্যাপার রয়েছে। নীল, লুই বন্ড এখানে নীল চাষ শুরু করেন 1795 খ্রিস্টাব্দে। এখানে বলতে এই বাংলার রূপদিয়ায় প্রথম লুই বন্ড চাষ করেন, নীল চাষ শুরু করেন 1795 খ্রিস্টাব্দে। তারপর থেকেই তো বাংলায় একটা নীল চাষের ব্যাপক চাষ শুরু হয়ে যায়। মোল্লাহাটিতে হয়, 17টা কুঠির প্রধান হয় এই এই মোল্লাহাটি। ফার্লং সাহেব, লারমোর সাহেব এখানে আসেন, বসবাস শুরু করেন। এখানের যে পটভূমি নিয়েই আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসটি লেখেন, এই সেই মোল্লাহাটি। এবং এর পাশেই রয়েছে পাঁচ প্রতাপ বাউড়, পাশেই রয়েছে মোল্লাহাটি মরা গাং, দুটো বাউড় পাশে পাশে রয়েছে, একদম অশ্বক্ষুরাকৃতি। তার পাশেই রয়েছে ইছামতি। এই অঞ্চল নিয়ে পরবর্তীকালে এই আদিবাসীরা, যাদের মানভূম সিংভূম অঞ্চল থেকে আনা হয়েছিল কুলি মজুর হিসেবে, এদের মধ্যে কেউ সাঁওতাল, কেউ মুন্ডা, কেউ ওরাও, কেউ বেদিয়া, কেউ ভূমিজ, এরকম নানা জনজাতির মানুষ রয়েছে। তাদের জিজ্ঞেস করলে তারা বলতে পারেন না যে আপনারা কোন জনজাতি। এরকম
হারিয়ে গেছে তাদের নিজস্ব অস্তিত্ব, তাদের ভাষা হারিয়ে গেছে, সংস্কৃতি হারিয়ে গেছে। এইসব নিয়ে আমি একটি উপন্যাস লিখেছিলাম তাদের সংগ্রাম নিয়ে, যে নীলকর সাহেবদের আমলে আনা এই মানুষরা বর্তমানে কি অবস্থা আছেন, কিভাবে জীবন কাটাচ্ছেন। লিখেছিলাম পাঁচকর্ণীর মা, 2021 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। তার আগে 2019 সালে এটা কবিতাশ্রমে সহজ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই অঞ্চল বিভূতিভূষণ ইছামতির যে সূত্র ধরেই এই পটভূমিকে নিয়ে লেখা, তাদের সংগ্রাম নিয়ে লেখা, বর্তমানে তাদের সংগ্রাম কি অবস্থায় আছে। যাই হোক, এই মোল্লাহাটিকে আমরা কৌলসদি গ্রান্ট, আপনারা জানেন ইছামতি উপন্যাসে কৌলসদি গ্রান্ট একটা চরিত্র। তিনি ছবি আঁকেন, ভবানী বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন। ভবানী বন্দ্যোপাধ্যায়ের এই যে ছবিগুলো আঁকেন, দেওয়ানের এইসব ছবিগুলো রয়েছে, উল্লেখ রয়েছে ইছামতিতে, কিন্তু মূল বইতে নেই। কৌলসদি গ্রান্টের যে রুরাল লাইফ ইন বেঙ্গল, এই বইতে নেই, পৃষ্ঠাগুলো মেলে না। ছবি আছে এখানের, বিভিন্ন বাঁওর, প্রাসাদ, এগুলো ছবি আছে, কিন্তু এই বিভূতিভূষণ যেভাবে উল্লেখ করেন নেই। এটা হয়তো কল্পনা এবং যে বাস্তব তার একটা মিশ্রণ ঘটান, এবং এই স্বাধীনতা যে কোনো ঔপন্যাসিকের গল্পকারে রয়েছে, তিনি এটা করেন। এই কৌলসদি গ্রান্ট এখানে আসেন এবং তার লেখায় এইখানে আমরা এই জায়গাটাকে মূলনাথ বলে জানতে পারি, অর্থাৎ মোল্লাহাটিকে মূলনাথ যে বলতো নীলকর সাহেবেরা, সেটা আমরা জানতে পারি। কিন্তু আমাদের আজ থেকে 5-6 বছর বা 7 বছর আগে এই সময় দৈনিকের একটি সম্ভবত বারেরই কাগজে, ক্রোড়পত্রে পিনাকি চক্রবর্তী লেখেন যে এই মোল্লাহাটি আগে এর নাম ছিল মধুকণা। আমি এই অংশটি রেখে দিয়েছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, গুগল করেও পেলাম না। নিশ্চয়ই এই সময় দপ্তরে আছে, নিশ্চয়ই পিনাকি বাবুর কাছে আছে। মধুকণা, এই সূত্রটা আমি জানতে পারিনি। আমার জানার খুব ইচ্ছে রইল। দ্বিতীয় আরেকটি কথা তিনি সেই লেখায় বলেছেন যে তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র মহানন্দ বন্দ্যোপাধ্যায় বনগাঁ হাই স্কুলে পড়তেন। এই তথ্য আমি পাইনি, এটাও আমার জানার খুব ইচ্ছে রইল। হতেই পারে, আমার জানা নেই, কোথাও উল্লেখ পাইনি, এই সূত্রটা ওখানে ছিল না, এটা আমার জানার ইচ্ছে রইল। তৃতীয়তে আরেকটি কথা বলেছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, এরা আসেন, এদের নিয়ে আসেন সমরেশ মুখোপাধ্যায়, কবি সমরেশ মুখোপাধ্যায়ের যে পূর্বপুরুষ, তারাই নিয়ে আসেন। এখন এখানে জানতে হবে কবি সমরেশ মুখোপাধ্যায়কে। তিনি পেশায় শিক্ষক এবং কবি। তার বাড়ি বিভূতিভূষণ বাড়ি থেকে 3-4টে বাড়ি পরেই, তারা মুখোপাধ্যায়। আমি পিনাকিদার সঙ্গে দেখা হয় বিভূতিভূষণের একটি জন্মদিনে, বছর 2 আগে দেখা হয়, 28শে ভাদ্র দেখা হয়। আমি পিনাকিদাকে জিজ্ঞেস করি, পিনাকিদার সম্ভবত বর্ধমানের কোনো একটি ওই কলেজে পড়ান, সম্ভবত কলেজে পড়ান জানি। এবং বিভূতিভূষণের যে নাতি আছে, 2 নাতি, তথাগত এবং তৃণাঙ্কুর। তথাগতর সঙ্গে আমার আলাপ নেই, তাকে দেখিও নি। তৃণাঙ্কুর একটু অন্য ধরনের মানুষ, ঠাকুরদাকে নিয়ে, ঠাকুরদার স্মৃতিকে নিয়ে ভীষণ রকমভাবে তার একটা যাপন রয়েছে। দিল্লিতে থাকেন, আমারই বয়সী, 2013 কি 14 তার সঙ্গে আলাপ হয়, পরিচয় হয় তার সঙ্গে। এবং তিনি আমাকে একটু অন্যভাবে দেখেন। এখানে এলে আমাকে খবর দেন, জয়ী মাপা হলে বা কোনো বিষয়ে কি করতে হবে আমাকে বলেন। আমার ভালো লাগে, এগুলো একটু ভালো লাগে। আমি বিভাসদা, এটা কর্মতৎপর মানুষ,
ভীষণ রকম কর্মতৎপর মানুষ। ফলে নিজেদের লেখালেখির বাইরে এই জগৎগুলো, এইগুলোকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি। তো আমি গেছিলাম, তৃণাঙ্কুর ডেকেছিল। তো এই তৃণাঙ্কুর সঙ্গে, এই পরিবারের সঙ্গে কোনো একটা সম্পর্ক ওনার আছে, আত্মীয়তা আছে, আমি জানি না যদিও। ফলে অনেক কিছু তিনি জানতে পারেন, ভেতরের অনেক খবর জানতে পারেন এই বন্দ্যোপাধ্যায় পরিবার, বিভূতিভূষণ, বিশেষ করে বিভূতিভূষণের অনেক খবর। তৃণাঙ্কুরের সঙ্গে আলাপ থাকলেও আমার সেই হিসেবে কথা হয় না, হওয়াটা দরকার, কারণ অনেক ভেতরের জিনিস জানা প্রয়োজন। যেমন নিশিবদ্ধ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে দেখলাম বাংলাদেশ, নিশিবদ্ধ। সেটা নিয়ে খুব আমাদের অমরদা খুব প্রতিবাদ করছিলেন, ভীষণ প্রতিবাদ করছিলেন। আমরা বিভ্রান্ত ছিলাম যে সত্যি কি নিশিবদ্ধ নামে তিনি কোনো উপন্যাস লিখেছেন। তো বাংলাদেশের একটি পোস্ট থেকে জানতে পারলাম যে তৃণাঙ্কুর তাকে জানিয়েছেন, তৃণাঙ্কুরের কাছে সে জানতে চেয়েছে। তৃণাঙ্কুর জানিয়েছে যে না, এটি আমরা বারণ করেছি, এই নামে কোনো উপন্যাস নেই, আমরা বারণ করেছি প্রকাশককে, প্রকাশক শোনেনি। তো এরকম দৃঢ় বয়ান খুব দরকার হয়। তো তৃণাঙ্কুরের সঙ্গে সাক্ষাৎ হলে অনেক কিছু জানতে পারবো। আশা করি আগামীতে সেই একে অপরের মধ্যে সেটা গড়ে উঠবে। সে এখনো গড়ে ওঠেনি, হয়তো গড়ে উঠবে, এবং গড়ে ওঠাটা প্রয়োজন। বিভূতিভূষণ সম্পর্কে অনেক অনেক ভুল ভ্রান্তি ছড়িয়ে থাকে বাজারে, তার মৃত্যু নিয়ে বিশেষ করে। তার যে খাওয়া দাওয়া নিয়ে একটু ঠাট্টা তামাশা করা হয়, তার পোশাক আশাক নিয়ে তিনি কৃপণ ছিলেন, অনেক মানে একেবারে খুবই খুবই অরুচিকর কথা। আমার কাছে এগুলো খুবই অরুচিকর লাগে রয়েছে। এগুলো দূর হওয়া দরকার। স্পষ্ট একটি ধারণা সকলের মধ্যে থাকা দরকার। যাই হোক, যে কথা হচ্ছিল, পিনাকিদাকে জিজ্ঞেস করলাম। পিনাকিদা বললেন যে আমি এই তথ্য পেয়েছি সমরেশের লেখা থেকে। কেন সমরেশ তার লেখা, কোন লেখা? বলল কবিতা থেকে। এখন ইতিহাস আলাদা আর কবিতা আলাদা, কবিতার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু সমরেশদা লিখছেন এখন কবিতাগুলো। এই উল্লেখ তো বিভূতিভূষণের লেখায় থাকবে, এই উল্লেখ অন্যেরা করবে তার পরিবারের, বিশেষ করে তারাদাস বন্দ্যোপাধ্যায়। যদিও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম যদি ভুল না হয় আমার 1947, বিভূতিভূষণ প্রয়াত হন 1 নভেম্বর 1950 সালে। ফলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জানা সম্ভব নয়, তিনি জানলে তার মায়ের কাছে জানতে পারবেন। তবুও তার পরিবার বললে সেটার একটা গুরুত্ব হয়। কিন্তু সমরেশদা বলছেন, সমরেশদা ঠাকুরদাও লিখে যাননি। যাই হোক, এইটা একটা আবার প্রশ্ন রয়ে গেল। ইতিহাসকে ভালোবাসি, ফলে এই ধরনের প্রশ্ন কেউ অসন্তুষ্ট হলেও কিছু করার নেই, আমাকে খুঁজে খুঁজে এগুলো বের করতে হবে, সত্যের কাছে পৌঁছাতে হবে। এমনকি আমি কোনো ভুল বললেও পরে কিন্তু এটাকে সংশোধনের রাস্তায় যাব, ক্ষমা চেয়ে সংশোধনের রাস্তায় যাব ভুল বললে। যদি সত্য হয় অবশ্যই মেনে নেবো, কারণ আমার সেটা জানা হবে। ইতিহাসকে যেহেতু ভালোবাসা রয়েছে, ইতিহাসের ছাত্র নই, গবেষক নই, কিছুই নই, কিন্তু ভালোবাসা রয়েছে অগাধ। ইতিহাস ছাড়া আমাদের ভবিষ্যৎ সম্ভব নয় বলে আমার একটি বিশ্বাস রয়েছে। এবারে ফিরি মহানন্দের কথায়। মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি গান করে বেড়ান, তিনি কথকতা করেন। তখনকার দিনে কথকতা একটা খুবই খুবই একটা জনপ্রিয় বিষয়। গান করেন, কার গান করেন? মধু কিন্নরের গান করেন। মধুগান নামে যিনি পরিচিত, মধুখান নামে পরিচিত। তিনি গান করেন দাশরথী রায়ের, তিনি গান করেন শ্রীধরের, তিনি ফকির চাঁদের গান করেন, এদের গান করে বেড়ান। এর মধ্যে বাসু রায় বর্ধমানের মানুষ, তিনি কর্মসূত্রে কুঠিতে আসতেন, ফলে এই গান এখানে ছড়িয়ে পড়ে, জনপ্রিয় হয়ে ওঠে।
মধু কান, যার প্রকৃত নাম মধুসূদন কিন্নর, তিনি তিনি উলুশির মানুষ। উলুশিকে জানতে হবে, এটা জানতে গেলে বনগাঁকে জানতে হবে। বনগাঁ বনগাঁ মহকুমা, বনগাঁ যে শহরে আমরা রয়েছি এই মুহূর্তে, এটি নতুন বনগাঁ। পুরাতন বনগাঁ এখান থেকে 5 কিলোমিটার পূর্বে থেকে শুরু হয়, পুরনো বনগাঁ বা পুরাতন বনগাঁ। যে পুরাতন বনগাঁ এখন কালোপুর মৌজার মধ্যে চলে গেছে, যেখানে ডুমোবাও রয়েছে। এইসব অঞ্চল নিয়ে আমার একটা উপন্যাস রয়েছে, উমবৃত্তান্ত, এই পুরনো বনগাঁ নিয়ে। পুরনো বনগাঁয় যে ডাকাত কালীবাড়ি আছে, সেই সব নিয়ে লেখা একটি উপন্যাস। নীলচাষ, নীল বিদ্রোহ 1859-60 হলো। এরপর আমরা কিশোরলাল ঠাকুরের বইতে পাচ্ছি যে 1863 সালে বনগ্রাম মহকুমা, এটি মহকুমা গঠন হয়ে উনি বলছেন যে এটি নদিয়া জেলা থেকে চলে গেল যশোর জেলার মধ্যে। 1863 কোর্ট তৈরি হলো, বনগাঁ হাই স্কুল তৈরি হলো। এরপর আমরা জানতে পারছি যে বনগাঁ হাই স্কুল তৈরি হলো, কোর্ট তৈরি হলো। এখানে কোর্টে যারা কাজ করবে, চাকরি করবে, আমলা, তাদের জন্য থাকার জন্য যে জায়গা দেওয়া হলো সেটা আমলাপাড়া। পেয়াদাদের জন্য থাকার জন্য যে জায়গা দেওয়া হলো পেয়াদাপাড়া। এভাবে রেড পাড়া, রেড, সেখানে একটা জেল আছে, রেড কি রেড পাড়া লেখা হয়, রেড করে রাখা হতো বলে কি রেড পাড়া, নাকি লাল জেল বলে রেড থেকে রেড এসছে জানা নেই, কিছু থেকে এসছে, এবং এর সূত্র কিন্তু ইংরেজ। উকিল পাড়ার কথাও বলা হয়। উকিল পাড়াটা আমি চিনি না, নিশ্চয়ই আমার খোঁজ নিতে হবে উকিল পাড়ার কথা। এভাবে সবই নীল চাষের সঙ্গে যুক্ত। কিন্তু বনগ্রামের, এই আধুনিক বনগ্রামের ইতিহাস সবই নীল চাষের সঙ্গে যুক্ত। পুরনো বনগ্রামটা পুরো পুরো হারিয়ে যেতে থাকে। হারিয়ে মানে যে হারিয়ে যায় তা নয়, অর্থাৎ তার উন্নতিটা আর হয় না, নতুনকে নিয়ে গড়া হয়। পুরনো যে বনগ্রাম, যদি স্টেশন দেখা হয় তাহলে দেখা যাবে যে নতুন বনগ্রাম এবং পুরনো বনগ্রামের মাঝামাঝি, পরে নতুন বনগ্রামের মধ্যে, কিন্তু ওটা পুরনো বনগ্রামের কাছে। 1884 দিকে এটা ওই তৈরি হয়েছিল, যখন বনগাঁ, কলকাতা খুলনা যখন রেলপথ চালু হয়েছে। প্রথম চালু হয়েছে রানাঘাট ঘুরে। যাই হোক, তো যে কথা হচ্ছিল, এই বনগাঁ পরবর্তীকালে 14ই আগস্ট 1947 এটা পাকিস্তানে চলে যায়। এরপরে 18ই আগস্ট এটা ভারতে চলে আসে আবার। কিন্তু ভারতে যখন আসে 18ই আগস্ট 1947, যখন ভারতে আসে তখন দুটুকরো হয়ে যায় বনগাঁ। অর্থাৎ দেশভাগ শুধুমাত্র বাংলাকে ভাগ করেনি, বনগাঁকেও ভাগ করেছে, আমাদের বনগাঁকে ভাগ করেছে। যে বনগাঁ আমার জন্ম, আমার মতো লাখ লাখ মানুষের জন্ম, একেও ভাগ করেছে। বনগাঁ সে সময় 4টে থানা ছিল: মহেশপুর, শার্শা, বনগাঁ এবং গাইঘাটা। মহেশপুর ও শার্শা থেকে গেল বাংলাদেশের মধ্যে, তখন পাকিস্তান ছিল, পাকিস্তানের মধ্যে। আর গাইঘাটা বনগাঁ থেকে গেল, বনগাঁ অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে থেকে গেল। এখন এই উলসি কোথায়? এই উলসি হচ্ছে বনগাঁর ওই ভাগে। আমার বাড়ি থেকে 600 মিটার পূর্বে হচ্ছে যশোর। এই যশোর ধরে 7 কিলোমিটার যদি উত্তরে যাওয়া যায় তাহলে পড়বে পেট্রাপোল, সীমান্ত ভারতের মধ্যে, যেটা এখন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি স্থলবন্দর। সেটা পেরোলেই ও পাশে বেনাপোল। এর অনেক ইতিহাস রয়েছে, সে অন্য সময় আলোচনা করব। সেটা থেকে এগোলে কিছু দূরেই
যশোর রোডের ডান দিকে কন্যাদহ মাওড়া আছে, সেটা ছাড়ালেই উলুস্যি বলে একটি স্থান পাওয়া যাবে। সেইখানে মধুসূদন কিন্নরের জন্ম হয় 1813 খ্রিস্টাব্দে, মতান্তরে 1818 খ্রিস্টাব্দে, এবং তার প্রয়াণ হয় 1868 খ্রিস্টাব্দে। তিনি ঢপ যে ঢপ ঢপ যে গান রয়েছে, এই গান গাইতেন। সেই গান যথেষ্ট জনপ্রিয় ছিল সেই সময়। সেই গান আমাদের এই মহানন্দ বন্দ্যোপাধ্যায় করত। দাশু রায়ের কথা বলেছি, শ্রীধরের কথা বললাম, ফটিকচাঁদের কথা বললাম, করতো আর কথা করত। বাবা চেয়েছিলেন যে ছেলে তার মতোই কবিরাজ হবে। তখনকার দিনে এখন যেমন ক্লাব সংস্কৃতি রয়েছে, তখনকার দিনের সংস্কৃতি চণ্ডীমণ্ডপ, চণ্ডীতলা, চণ্ডীমণ্ডপ সংলগ্ন যে দাওয়া রয়েছে, সেখানে সবাই বসে গল্প গুজব করে, বয়স্করা হুঁকো খায়, আলোচনা করে, ঠাট্টা করে, গ্রামীণ কুটকাচালি সেখানেও থাকে। তারিণীচরণকে বলছে যে হ্যাঁ, কবিরাজ তো হয়েছেই, তবে অর্ধেকটা। তারিণীচরণ বুঝতে পেরেছে ঠাট্টা, অর্ধেক মানে কবি হয়েছে। কবির প্রতি সমাজের মানুষদের কিন্তু এই ভাবজগতে যারা থাকেন, অর্থোপার্জনে যারা গুরুত্ব কম দেন। আমি একটি চাকরি 19 বছর ধরে করছি, নেহাত পেট চালানোর জন্য, কিন্তু অর্থের চিন্তা গত 13 বছর, সেই যে দেখা যায় যে জমানো ইত্যাদি, এই যে ব্যাপারটা, প্রফিট লস, ব্যাংকিং, এইগুলো আমার মধ্যে নেই। এইগুলো থাকলে আমার কাজ ব্যাহত হয়। একটু ভাবজগতে গত 12 বছর লিখেছি, 13 বছরে পা দিয়েছি। ভাবজগতে থাকতে ভালো লাগে, ফলে আমাকে প্রবল বিদ্রুপের মধ্যে পড়তে হয়। আমি একটা চাকরি করি, বেঁচে গেছি এই ভারতবর্ষে। না থাকলে, অন্য উপায় থাকলে ভালো হতো, দিন রাত যদি লিখতে পারতাম ভালো হতো, কিন্তু সে উপায় নেই। অনেকেই শুধু লেখেন, লিখে বেঁচে আছেন, তাদের জীবন দুর্বিষহ। এই সমাজ তাদের যে যন্ত্রণা দেয়, অসীম যন্ত্রণা। আমিও চেয়েছিলাম যে আমি লিখব এবং লিখে বেঁচে থাকব, 2002 সালে ভেবেছিলাম, কিন্তু 9 বছর অবসর নিয়েছি এই জগৎ থেকে, এই সাহিত্যের জগৎ থেকে, ভাব জগৎ থেকে। আপনি মেধাবী কিন্তু অর্থ উপার্জন করেন না। সমাজের যে কাঠামো, প্রতিটা জায়গায় তাকে অবহেলা করা হবে। একমাত্র অর্থ উপার্জন করলেই তার গুরুত্ব। ভাবজগতের মানুষের কোনো গুরুত্ব নেই। আর যদি হতে পারেন ধর্মগুরু, ধর্মকে যদি লাগিয়ে দেওয়া যায় করে, তাহলে অন্য কথা। ধর্মের ইঞ্জিন টানতে টানতে নিয়ে চলে যাবে, খুবই দুঃখ লাগে। যাই হোক, একটু আবেগতাড়িত হয়ে পড়লাম, কথায় ফিরে আসি। হ্যাঁ, কবিকে কবি বলে গাল দেওয়ার একটা প্রবণতা আছে, মহানন্দর ক্ষেত্রেও তাই হলো। ফলে উচিত শিক্ষা দিতে হবে। তখনকার দিনে উচিত শিক্ষা দেওয়া হতো বিয়ে দিয়ে। আমার এক মাস্তুতো ভাই, আমার থেকে বেশ ছোট, তাকেও নাবালক অবস্থায় বিয়ে দেওয়া হয়েছিল। লাভ কিছু হয়নি। তো সে গ্রামেই তার বাড়ি, 20 বছর আগের কথা। তো এখানেও তাই হলো, মহানন্দকে বিয়ে দেওয়া হলো। কোথায় বিয়ে দেওয়া হবে? পাত্রী কোথাকার? পাত্রী হচ্ছে বৈরামপুরের মুখোপাধ্যায় পরিবারে। বৈরামপুর কোথায়? এটাও বনগ্রাম মহকুমায়। একসময় খুবই
বর্ধিষ্ণু গ্রাম ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বারাকপুর রয়েছে, বারাকপুর গ্রাম, সেখান থেকে 5.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ আমার বাড়ি থেকে দেখতে গেলে প্রায় 11 কিলোমিটার পশ্চিমে পড়বে বৈরামপুর। রামকৃষ্ণ মুখোপাধ্যায়, তার কন্যা হেমাঙ্গিনী। রামকৃষ্ণ মুখোপাধ্যায় তখন ইঞ্জিনিয়ার ছিলেন। তার পুত্র খগেন মুখোপাধ্যায়, তিনি রায়বাহাদুর খেতাব পেয়েছিলেন। তাহলে এত বড় পরিবারে বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেল, কিন্তু অসুখ শুধরালো না। তারিণীচরণ কি করলেন? তারিণীচরণ ঠিক করলেন এবার ছেলের জন্য একটি শাস্ত্রী উপাধি দরকার, তাহলে তার একটি জীবিকার উপায় হবে, উচ্চশিক্ষার মতো বর্তমান দিনে যেমন হয়। তো কাশীতে পাঠিয়ে দিলেন তিনি। সেখানে চলে গেলেন। কাশীর জঙ্গম বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। দুর্গাচরণ মজুমদারের বাড়িতে তিনি থাকলেন। কিন্তু সেই অসুখ। দশাশ্বমেধে ঘাটে গেলেন, সেখানে দেখলেন লোকে কত কথা করছে, সেই কত কথা শুনলেন, শিখলেন, আবার শাস্ত্রীয় জ্ঞানও অর্জন করলেন। 2 হলো, বাবার কথা রাখা হলো, অন্তরের যে রস সেটাও তৃপ্তি পেল। এদিকে বাড়িতে তার স্ত্রী দুঃখ করেন, তার পিতা দুঃখ করেন, এবং তার পিতা তার স্ত্রীকে সান্ত্বনা দেন যে ফিরবে। আবার স্ত্রী তার শ্বশুরমশাইকে সান্ত্বনা দেন তিনি ফিরবেন। তিনি ফেরেন, এক সময় তিনি ফেরেন, শাস্ত্রী উপাধি নিয়েই ফেরেন। কিন্তু তারিণীচরণ যখন প্রয়াত হন, তারিণীচরণ তার নাতি নাতনি দেখে যেতে পারেননি। এতে হেমাঙ্গিনীর একটা দুঃখ ছিল। মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের দুঃখটা ছিল কিনা জানতে পারি না আমরা। তিনি সেই ভাবজগতের মানুষ, তিনি এসব নিয়ে থাকেন। হেমাঙ্গিনীর এই দুঃখটা ছিল। প্রসঙ্গত আমি ভুলে যেতে পারি কয়েকটি কথা। সেটা হচ্ছে যে এইখানে কবে এসেছিলেন এটা তো আমরা জানতে পারি না, আমি জানতে পারিনি এখন তারিণীচরণ কবে এলেন। এখানে একটা তথ্য জানা যায়, এটা আমি এই চলচ্চিত্রে বলে ফেলেছি কিনা মনে পড়ছে না। যাই হোক, সেটা হচ্ছে যে এই নীলকুঠিতে কাজে এসেছিলেন নফর কর্মকার। এই নফর কর্মকার একটি দরজা তৈরি করেছিলেন, তাতে লেখা ছিল নফর কর্মকার 1278 বঙ্গাব্দ। 1278 বঙ্গাব্দকে বাংলায় করলে সাধারণত 1871 হওয়ার কথা। যদি ফাল্গুন মাস হয় তাহলে এদিক ওদিক হবে। এই নফর কর্মকারের পিতার নাম দারিক কর্মকার, ওয়েলিংটনের বিখ্যাত কর্মকার, যিনি ইংরেজদের ঘোড়ার গাড়ির চাকা তৈরি করতেন। অর্থাৎ তার আগমন 1871 আগে হয়েছিল। তারিণীচরণের এই আগমন, যে বাড়িতে এসেছিলেন, যেখানে থেকেছিলেন, সেটা এখন ঢিবি হয়ে আছে। তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়, তার নাতি, গত পরশুদিন একটা ছবিও দিয়েছে সেইখানে। আমিও সেখানে বহুবার গেছি। সেখানে দাঁড়িয়ে আমি, তৃণাঙ্কুর, এরা জমির মাপজোক দেখছিলাম বছর 1.5-2 আগে। বিভাসদা আমরা সব দল নিয়েও গেছিলাম এর আগে। যাওয়ার কারণ যে ওটা বেহাত না হয়, জনগণ যাতে একটু ভয় পায়, সেখানে গিয়ে একটু দখল, জমি, নারী, এগুলো দখল করে নেওয়ার একটা রয়েছে। আপনি তৃণাঙ্কুরের লেখাটি পড়লে বুঝতে পারবেন যে কেউ গরু বেঁধে রাখছে, আমরা কি দেখেছি। কেউ বলছে যে এটা পাঁচিল দিলে তো গরু রাখবো কোথায়, কারো বেড়া ঢুকে যাচ্ছে। বাড়িটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
এইটা হচ্ছে আসল বাড়ি। আর যে বাড়িতে আপনারা যান, ছবি তোলেন, সেটা কিন্তু বিভূতিভূষণের বাড়ি নয়। হ্যাঁ, বাড়ি তো বটেই, আদি বাড়ি নয়। আদি বাড়ি নয়, এটা জানতে হবে। আদি বাড়ি নয়, এটি 1938 খ্রিস্টাব্দে তিনি তার সৈমার কাছ থেকে কিনে নেন মহালয়ার আগের দিন। 1938 ইংলিশ সন 1938 মহালয়ার আগের দিন তিনি কেনেন, মানে রেজিস্ট্রি করেন মহালয়ার আগের দিন। এবং এর তখন মালিক ছিলেন সৈমার যে পরিবার, এই যে পরিবার ছিলেন সৈমার, সে যে রামপদ মুখোপাধ্যায়। এই রামপদ মুখোপাধ্যায়ের সঙ্গে এই লেনদেনটি হয়। সম্ভবত সৈমারই স্বামী হবেন। তাদের একটি ছেলে ছিল শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বিক্রি করে চলে যান তারা ওই আকাইপুরে। এই শচীন্দ্রনাথের নাম ছিল জগ। এই সেই বাড়ি 1938 সালে। এই সালটি যদি 40 লেখা থাকে ভুল হবে। 1938 সালে, 38 সাল থেকে এই বাড়িটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে যায়। এটি নতুন বাড়ি। ভুলে গেছিলাম, মধু কিন্নরের কথা বলেছি। মধু কিন্নর তার ভণিতায় অবশ্যই সুদন কথাটি ব্যবহার করতেন। সুদন কারণ হচ্ছে মাইকেল মধুসূদন, যে সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন, তার সঙ্গে তার একটা বিভ্রান্তি হতে পারত, সেই জন্য তিনি সুদন কথাটি ভণিতায় ব্যবহার করতেন। মাইকেল মধুসূদন দত্ত, যার জন্ম হচ্ছে 1824, যার প্রয়াণ 1873। তো এই মধু কিন্নর এই মাইকেল মধুসূদনের থেকে ভিন্ন হওয়ার জন্য তিনি সুদন কথাটি ব্যবহার করতেন তার ভণিতায়। মহানন্দ, যিনি কথা করে বেড়াতেন তখনও বিভিন্ন অঞ্চলে। বাবা প্রয়াত হয়ে গেলেন, ইতিমধ্যে তারিণীচরণ প্রয়াত হয়ে গেলেন, সন্তান হলো না। আর এদিকে মহানন্দ গরিবপুর, চিত্রাঙ্গপুর, আরামডাঙ্গা, এইসব অঞ্চলে, মাধবপুর, এইসব অঞ্চলে, নতিডাঙ্গা, এইসব অঞ্চলে, এই অঞ্চলগুলো প্রত্যেকটি অঞ্চলে আমি ঘুরেছি। এইসব অঞ্চলে তিনি কথা করে বেড়াতেন। বাবার প্রয়াণের পরে তিনি চলে যান তার স্ত্রীকে নিয়ে সেই কাশী। হেমাঙ্গিনী মেতে থাকেন বাবা বিশ্বনাথকে নিয়ে। আর আমাদের মহানন্দ বন্দ্যোপাধ্যায় ঘুরতে থাকেন, দেখতে থাকেন, কথার নতুন নতুন দিক অন্বেষণ করতে থাকেন। এখানে মেনকা দেবীর কথা বলব। মেনকা দেবী যার বাড়ি বাগান গ্রাম, তিনি মহানন্দের দূর সম্পর্কের মামাতো দিদি, মায়েরই বয়সী প্রায়। এই দিদি তার বাড়িতে বসবাস করা শুরু করেন। এই মেনকা দেবীকে রেখেই তারা চলে যান কাশীতে। সেখানে সেই দুর্গাচরণ মজুমদার সেইখানে থাকেন, গৃহকর্ত্রী যে বিমলা দিদি তারই ওখানে থাকেন। এই মেনকা দেবীর ভাইয়ের নাম ছিল গোলক মুখোপাধ্যায়। গোলক মুখোপাধ্যায় ছিলেন তখন বনগাঁর সাব রেজিস্ট্রার। মেনকা দেবী ছিলেন বাল্যবিধবা, ভাইয়ের কাছে থাকতেন, কিন্তু ভাই মারা গেলে তার জীবনে দুঃখ নেমে আসে। তিনি মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যান। কিন্তু মহানন্দ বন্দ্যোপাধ্যায় যখন কাশী থেকে ফেরেন, এসে দেখেন মেনকা দেবী নেই। তিনি হয়তো অন্য কোথাও বাগান গ্রামে গেছেন বা অন্য কোনো আত্মীয় বাড়ি গেছেন।
এই মেনকা দেবী কিন্তু পথের পাঁচালীর ইন্দ্রের ঠাকুর। ইন্দ্রের ঠাকুর সেই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমরে, সেই যে শেষ হচ্ছে, তার মৃত্যুর সঙ্গে একটা যুগ শেষ হচ্ছে। আমরা দেখেছি কখনো উপন্যাসে, কখনো সত্যজিৎ রায় চলচ্চিত্রে। বাগানগ্রামে আমি গেছি এই বাড়ির খোঁজে। মেনকা দেবীর বাড়ি কোথায় ছিল পাইনি। বনগ্রাম একটি গ্রাম, বনগ্রাম মহকুমার বাগানগ্রাম আমি খুঁজেছি, পাইনি। চেষ্টায় আছি, নিশ্চয়ই পাবো খোঁজ। আমার বিশ্বাস যার খোঁজে আমরা থাকি তিনি তিনি একদিন ধরা দেন। সেটি স্থান হতে পারে, সেটি ব্যক্তি হতে পারে, ঈশ্বর হতে পারে। আমার একটি বিশ্বাস তিনি ধরা দেন। এর মধ্যে কথা বলবো জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের কথা। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, দেখুন একটা কথার সঙ্গে আরেকটা কথা চলে আসছে। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় স্ত্রীর নাম হেমাঙ্গিনী, একই নাম। মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী হেমাঙ্গিনী। প্রথম স্ত্রী বললাম কারণ দ্বিতীয় স্ত্রী আসবে। আবার জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় স্ত্রীর নাম হেমাঙ্গিনী, তারা সই পড়শিরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বারাকপুর গ্রাম। এই জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের পুত্রের নাম হরিপদ বন্দ্যোপাধ্যায়। এই হরিপদ বন্দ্যোপাধ্যায় 1928 খ্রিস্টাব্দে তার বাড়িটি খোঁড়েন, নতুন বাড়ি নির্মাণ করবেন বলে। খোঁড়ার পর প্রচুর পূর্ণ ইট পান। তারা গ্রামবাসীরা অনুমান করেন সেখানে হয়তো কোনো অট্টালিকা ছিল, হয়তো কোনো রাজার বা অন্য। কিন্তু ওই পর্যন্তই। বারাকপুর গ্রাম কথা বলতে গেলে ওই 1928 সাল, ওই খননের পর পুরনো ইট। আমরা এত ইতিহাস সম্পর্কে এত আমাদের সচেতনতা কম যে কত যেভাবে হারিয়ে যায়। এখন আমার খুবই প্রায় 100 বছর আগে ব্যাপার, 97 বছর আগের। মনে হয় যে যদি জানতে পারতাম, ইটটা নিয়ে দেখতে পারতাম। এই জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হেমাঙ্গিনী এবং মহানন্দের স্ত্রী হেমাঙ্গিনী, উভয়ের মধ্যে কথা হচ্ছে। তাদের সন্তান নেই, সেই নিয়ে কথা হচ্ছে। এবং সমাজ যা সন্তান নেই যে নারীর, তাকে একটু বিদ্রূপ করতে ভালোবাসে, সেসব নানান কথা হচ্ছে। হেমাঙ্গিনী এখান থেকে এইসব আলোচনায় একটা মনে মনে স্থির করে যে সত্যি তো, তাদের তো সন্তান নেই। তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়ের বংশের সন্তান নেই। তিনি সেই নাতির মুখ না দেখেই চলে গেলেন। হেমাঙ্গিনীও, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও সেই ইঙ্গিত দিলেন যে সন্তান না থাকলে তো, যে বাঁজা বলে, এখন এই বাঁজা ব্যাপারটি কিছু নয়, কিন্তু সেই সময় এই ভয়ঙ্কর অপমান, ভয়ঙ্করতম অপমান ছিল। তিনি ঠিক করেন তার স্বামীকে আবার বিয়ে দেবেন। কিন্তু স্বামী কেন বিয়ে করবে? তারিণীচরণ দ্বিতীয় বিবাহ করেননি, মহানন্দ কেন করবেন? এরপরে আমরা দেখব বিভূতিভূষণ দ্বিতীয় বিবাহ করবেন অনেক পরে, অনেক পরে, অনেক ভালোবাসায় আবদ্ধ হওয়ার পর। সে গল্প পরে যাব। চলে আসি মহানন্দের কাহিনীতে। তিনি নাটক লিখছেন ভুবন মোহিনী। তিনি দীনবন্ধু মিত্রের নাটক দ্বারা অনুপ্রাণিত। প্রতিবাদের নাটক লিখবেন, কেন বহু বিবাহ হবে। তিনি সেই নাটক লিখছেন ভুবন মোহিনী। সেখানে তার স্ত্রী হেমাঙ্গিনী বলছে, তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, বিয়ে করলে কি হবে তোমার? হেমাঙ্গিনী কি বলছে? একটা ব্যবস্থা হয়ে যাবে। মহানন্দ রাজি হলেন না, কিন্তু হেমাঙ্গিনীর কারণে শেষমেশ রাজি হলেন।
পাত্রীটি হেমাঙ্গিনী পছন্দ করলেন। কাঁচরাপাড়া এবং হালিশহরের কাছে মুরাতিপুর, সেইখানে গুরুচরণ চট্টোপাধ্যায়ের কন্যা, তার সঙ্গে বিয়ে ঠিক হলো। মৃণালিনী। বিয়ে হলো 1889 সালে। 1889, বাংলায় 1296, 24শে জ্যৈষ্ঠ বিয়ে হল। কিন্তু তারপর হেমাঙ্গিনী চলে গেলেন কাশীতে। আর আমাদের মহানন্দ কি হলো? মহানন্দ কিন্তু সেই যে আবার সেই বেরিয়ে গেলেন ঘুরতে। মুজফ্ফরপুর, মথুরা, বৃন্দাবন, দ্বারকা এসব থেকে পেশোয়ারে চলে গেলেন। ফেরার পথে তিনি গেলেন কাশী, তার প্রথম স্ত্রী হেমাঙ্গিনীর কাছে। কয়েক মাস থাকলেন। হেমাঙ্গিনী বুঝিয়ে সুঝিয়ে যে জন্য বিবাহ দেওয়া, তার স্বামীকে, প্রিয় স্বামীকে পাঠিয়ে দিলেন বাড়িতে। এলেন মহানন্দ বাড়িতে, সংসার করলেন, কথকথা করলেন। এরপর তাদের একটি সন্তান হল। 12 সেপ্টেম্বর 1894 সালে, বাংলায় 28শে ভাদ্র 1301, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করলেন মা বাড়ি মুরাতিপুরে। 10:30, সকাল 10:30। এই মুরাতিপুর গ্রামেরও খোঁজ আমি করেছিলাম। পরে জানলাম এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্রামটিকে তুলে দেওয়া হয় এবং নাম হয় রুজভেল্ট নগর। পরবর্তীকালে সেটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলে যায়। কিন্তু আমার একটি আগ্রহ যে সেই যেখানে বাড়িটি ছিল সেটাকে কি চিহ্নিত করা গেছে? যদি যায় তাহলে সেখানে একটি ফলক থাকা উচিত, আছে কি নেই জানা নেই। শুনেছি ফলক একটা আছে, কিন্তু ঠিক সেই জায়গায় কি আছে? বিভূতি ঘাট যেখানে আছে সেখানে বিভূতিভূষণ কোনোদিন স্নান করতেন না। বিভূতিভূষণ যে ঘাটে স্নান করতেন সেটা ওখানে নয়, ওর পশ্চিম দিকে 100 মিটার মতো হবে পশ্চিম। এসব আমি দেখেছি, সেটাই বলতে চাইছি যে সেই জায়গায় কি রয়েছে বা আদৌ আছে কিনা। শুন, কে যেন বলছিল যে আছে এসব। এই জায়গাটিও আমার ছুঁয়ে দেখার খুব ইচ্ছে। কোনো সুযোগ হলে একটু আমাকে বলবেন, যদি কেউ জানেন, আমি যাব, দেখব, স্পর্শ করবো এই জায়গাগুলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়ে গেল। আর ওই যে বেড়ানো যাওয়ার ঘটনা, সালটিকে উল্লেখ করেছিলাম, ওটা 1890, অর্থাৎ বিয়ের 1 বছর পর। ওই যে ঘুরে এলেন পেশোয়ার পর্যন্ত। এই প্রসঙ্গে বলবো বারাকপুর গ্রামের কথা। বর্তমানে যেটাকে টালিখোলার মোড় বলে, এটি ছিল এক সময় শ্রীপল্লীর মোড়। শ্রীপল্লীর বলে কোনো গ্রাম ছিল না বিভূতিভূষণের আমলে। দেশভাগের পর হয়েছে বারাকপুর সংলগ্ন। তখন চালকি গ্রাম ছিল। চালকিতে আমি 1994 সাল থেকে যাই, ওখানে পড়তে যেতাম। পাশের গ্রাম বারাকপুর। চালকিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বোনের বাড়ি ছিল, জাহ্নবীর বাড়ি ছিল, জাফরি যার নাম, ডাকনাম। সেইখানে আমার সে অঞ্চলে আমি পড়তে যেতাম। ফলে সেখান থেকেই 1994 সালে প্রথম বিভূতিভূষণের জন্মদিনে আমি ওই বিভূতিভূষণের বাড়িতে গিয়ে উপস্থিত হই। ফলে এইসব জায়গার সঙ্গে বেশ আমার ছোটবেলা থেকেই, তখন ক্লাস 9-এ পড়ি, বেশ সম্পর্ক গড়ে ওঠে।
এই টালিখোলার মোড়, যেটা একসময় শ্রীপল্লীর মোড় ছিল, শ্রীপল্লী একসময় নীলকুঠির অংশ ছিল, মোল্লাহাটি এবং বারাকপুরের মাঝে 4 কিলোমিটারের মাঠ ছিল, গ্রাম এবড়ো খেবড়ো, মাঝে মাঝে গ্রাম ছিল, তার নাম আরামডাঙ্গা, খাবড়াপোতা, তারপর মোল্লাহাটি, বাকিটা পুরো কুঠি। নির্মল কুমার কুঠির মাঠ, নির্মল কুমার মুখোপাধ্যায়ের আঞ্চলিক ইতিহাসকার বনগ্রামের যে ইতিহাস লেখেন, ইতিহাসে বনগ্রাম যার গ্রন্থটির নাম, সেখানেও এই উল্লেখ রয়েছে যে শ্রীপল্লী ছিল কুঠির মাঠ। বিভূতিভূষণ এই কুঠির মাঠে তার বন্ধুদের নিয়ে আসতেন, এখানে বসে গল্প করতেন, এখানের অনেক বর্ণনা দিয়েছেন তার লেখায়। এই হচ্ছে কুঠির মাঠ। শুধু শ্রীপল্লী না, আরামডাঙ্গার যে মাঠ পাড়া বর্তমানে যেখানে বসতি হয়ে গেছে, খাবড়াপোতারও কিছু অংশ, বিস্তীর্ণ যে নীল চাষ হতো এসব অঞ্চলে, এটাই ছিল কুঠির মাঠ, এই যে 4 কিলোমিটারের মধ্যে। তো এই বারাকপুর, যেটা শ্রীপল্লীর মোড় ছিল, সেটা এখন টালিখোলার মোড় নাম হয়েছে, যেখান দিয়ে বিভূতিভূষণের বাড়ির দিক যেতে হয়। এইটা আগে নাম ছিল জোড়াবরতলা। 1938 খ্রিস্টাব্দে এই ঝড়ে এটা ভেঙে যায়। জোড়াবরতলা নামটাও হারিয়ে যায় এই সঙ্গে। এরপর তখন 1980 সালের দিকেও এই যে রাস্তাটা টালিখোলা থেকে বেরিয়ে গেল বাজিতপুরের দিকে, যে যার একটু সামনে এগোলেই বাদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, 1980-র দিকেও 1-1.5 কিলোমিটার যাওয়ার পর কাঁচা রাস্তা। এখন তো চমৎকার রাস্তা, আমরা ওখানে প্রায়ই ভ্রমণে যাই। ভবানী বন্দ্যোপাধ্যায়ের কথা বলা রয়েছে ইছামতি উপন্যাসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মোল্লাহাটি যার পটভূমি। ভবানী বন্দ্যোপাধ্যায় কথা রয়েছে। ভবানী বন্দ্যোপাধ্যায় এইখানের যে বন্দ্যোপাধ্যায় বংশের প্রথম, এই বারাকপুর অঞ্চলের, তিনি হচ্ছে বন্দ্যোপাধ্যায় বংশের প্রথম ব্যক্তি এই বারাকপুরে। গঙ্গার ওপার থেকে আসেন, প্রথমে কাঁচরাপাড়া আসেন, তারপরে বারাকপুরে আসেন। কৌলিন্য প্রথার কারণে, তার পাণ্ডিত্যের কারণে তাকে এখানে ভূমি দেওয়া হয়, যৌতুক হিসেবে কন্যাদান করা হয়। বলা হয় কোনো রাজপরিবারে তার বিয়ে হয়, কোন রাজপরিবারে সব আমরা জানতে পারি না, কিন্তু ভবানী বন্দ্যোপাধ্যায় আসেন, এটা আমরা জানতে পারি ইতিহাসে। এই ভবানী বন্দ্যোপাধ্যায় আর ইছামতির ভবানী বন্দ্যোপাধ্যায় কি একই ব্যক্তি, নাকি তারই আদলে, তারই ছায়ায় লেখা? সেখানেও একই আমরা জানতে পারি। দেওয়ান রাজারাম রায় তার 3 বোনকে বিয়ে দিচ্ছে এই ভবানী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং আমরা এও জানতে পারি যে বারাকপুরের রায়রা কিন্তু সেই যুগে, এই রায়দেরই প্রভাব ছিল, সেই যুগে রায়দেরই প্রভাব ছিল। এবং বর্তমানে যত মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আমরা দেখি বারাকপুরে, ইতিহাস বলছে, আমি নই, সবই এই রায়দের যে কন্যাদের বংশ থেকে এসছে, ইতিহাস বলছে। এই রায়েরা কিন্তু বেশ সমৃদ্ধ। কেউ কেউ বলে রায়েরাই হচ্ছে রাজার মতো, এরকম ছিল। রাজা, এটা নিয়ে একটু সন্দেহ আছে, জানি না, কিন্তু বলছে এরা এরকম। আরো জানতে হবে বিষয়টি, কিন্তু জানতে পাচ্ছি ইতিহাসে যে এই যত মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এসছে ওখানে, সবই এই রায়দেরই। এখন আমি চিনি ওখানে অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমার সহকর্মী ছিলেন, বিভূতিভূষণের বাড়ির সামনেই বাড়ি ছিলেন বলবো কেন, ভিটেটা কয়েক বছর বিক্রি করে দিয়েছেন। তার বাবা অনন্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভূতিভূষণের ছাত্র। অনন্ত বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতিকথাও আমি পড়েছি আর্ষ পত্রিকায়, সম্পাদক মধুসূদন দরিপাতার।
শক্তিপদ রাজগুরুর লেখাও রয়েছে এখানে। তিনি নীলকুঠিতে এসেছিলেন, নীলকুঠি তার বাড়িতে এসেছিলেন বিভূতিভূষণের বাড়িতে। বিভূতিভূষণ কুঠির মাঠে নিয়ে গেছিলেন, ওই 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 লেখাটা রয়েছে ওই আশ্বর সংখ্যাটিতে। ইছামতির কথা বললাম। পথের পাঁচালীতে যে কুঠির কথা বলা হয় সেটাও কিন্তু মোল্লাহাটি, সেটাও কিন্তু মোল্লাহাটির। অপুকে তার বাবা যেটা দেখাতে নিয়ে যায়, হরিহর রায়। যাই হোক, এই ভবানী বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় পুরুষ ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন ফটিক বন্দ্যোপাধ্যায়, যিনি নীলকুঠির ঠিকাদারি করতেন। ফটিক বন্দ্যোপাধ্যায় কুঠিয়ালদের অনুরোধে তিনি চলে যান ফোর্ট উইলিয়ামে চাকরিও করতেন। পরবর্তীকালে সুন্দরবনের লাট তিনি কেনেন, এবং এর নাম হয় বেত কাশির আবাদ এর নাম হয়। পৌষ ফাল্গুন মাসে তিনি যেতেন, তার পরিবার যেত, এবং মধুকর নৌকা নামে যে চাঁদ সওদাগরের যে নৌকো ছিল, সেই মধুকর নৌকোয় করে মধু, ধান, ফসল, নানান কিছু ওখান থেকে নিয়ে আসতেন এই বারাকপুরে। এছাড়া বারাকপুরে আমরা গোস্বামী পরিবারের কথা পাই। বলা হয় যে নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর এরা। আরেকটা বলা হয়নি যে আমার বন্ধু তমাল বন্দ্যোপাধ্যায়, তার বাবা সুনীল বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু ওই বারাকপুরের মানুষ। তারাও কিন্তু এই মুহূর্তে তমাল বারাকপুরে রয়েছে, ওখানে রয়েছে। ওরাও কিন্তু সেই বন্দ্যোপাধ্যায়। এছাড়া আছে চক্রবর্তী বাড়ি। এই চক্রবর্তীদের তারা চতুষ্পাঠী খোলেন তখনকার দিনের টোল, সংস্কৃত টোল। তাদের মধ্যে কেউ ছিলেন ন্যায়রত্ন, কেউ তর্করত্ন, কেউ শ্রীরত্ন। এইসব যেমন এখনকার দিনে বিভিন্ন ডিগ্রি হয়, তখনকার দিনের ডিগ্রি। এখানে আসেন ডাক্তার গিরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি, তার পৈতৃক বাড়ি ছিল বেনারসে। তিনি পিসিমাকে দেখতে আসেন এবং এই বারাকপুরে থেকে যান। তিনি নেপাল রাজের ডাক্তার ছিলেন, কিন্তু তারই ছেলে সুরেন্দ্রনাথ, একটু ভুল বলেছি, গিরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তারই ছেলে হচ্ছে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি ক্যাপ্টেন চ্যাটার্জি নামে পরিচিত। ক্যাপ্টেন চ্যাটার্জি, এই সেই ক্যাপ্টেন চ্যাটার্জির কথা আপনারা পাবেন। তারই পুত্র কিন্তু অমর কুমার চট্টোপাধ্যায় বনগাঁয়ে চলে আসেন পরে 70-এর দশকে। এই সময় তিনি নঙ্কু ডাক্তার নামে কিন্তু পরিচিত, বিখ্যাত ডাক্তার ছিলেন। এছাড়া আমরা পাবো বনগাঁ হাই স্কুল, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছেন, তারই সহকারী প্রধান শিক্ষক যুগল কিশোর বন্দ্যোপাধ্যায় নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন গণিতের শিক্ষক। বিভূতিভূষণ তাকে ভয় পেতেন খুব। তারই কন্যা ছিল খুকু অর্থাৎ প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। এই প্রীতিলতার সঙ্গে বিভূতিভূষণের বন্ধুত্ব ছিল, বয়সের ফারাক ছিল, বন্ধুত্ব ছিল, যাকে নিয়ে ঠাট্টা করে বিভূতিভূষণ বলতেন, পাল্টি ঘর হলে তোকে বিয়ে করতাম। পাল্টি ঘর মানে বন্দ্যোপাধ্যায়ের বিবাহের যে রীতি, পুরনো রীতি ছিল না, মজা করে বলতেন তিনি। কেউ বলেন যে খুকু তার প্রেমিকাও ছিল। খুকু যে প্রীতিলতা, যুগল কিশোর বন্দ্যোপাধ্যায়ের, তার মাস্টারমশাইয়ের কন্যা, একে কিন্তু চাঁদের পাহাড় উৎসর্গ করেন 1938 খ্রিস্টাব্দে। 1 আশ্বিন চাঁদের পাহাড় প্রকাশিত হয়, সেখানে লেখা থাকে খুকুকে দিলাম। 1345 বঙ্গাব্দ, 1 আশ্বিন, খুকুকে দিলাম। 1338 প্রকাশ পায় চাঁদের পাহাড়, তিনি উৎসর্গ করেন। খুকু কিন্তু বিস্মিত হয়ে যায়, যেখানে বিখ্যাতদের নাম ছাপার অক্ষরে থাকে সেখানে তার নাম রয়েছে।
খুকুকে দিলাম 117 পাতার চাঁদের পাহাড়। প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের এই প্রথম পর্ব। কেমন লাগলো জানাবেন, তাহলে দ্বিতীয় পর্বে উৎসাহ পাবো। ভুল হলে অবশ্যই জানাবেন, কোথাও ভুল করলে। শেষ করব ঠাকুরজি পুকুরের এবং কয়েকটি পুকুর দিয়ে। ঠাকুরজি পুকুরের কথা কিন্তু আপনারা পথের পাঁচালীতে পাবেন। ঠাকুরজি পুকুর, যেখানে সেই ব্রাহ্মণকে হত্যা করা হয় তার সন্তানসহ, ঠ্যাঙারেরা খুন করে সেই রায়বাড়ির ঠ্যাঙারেরা, ব্রাহ্মণবাড়ির ঠ্যাঙারেরা, যারই বংশধর যে হরিহর রায়, সেই ঠাকুরজি পুকুর। এটা বলা হচ্ছে যে বারাকপুর যে শ্রীপল্লী মোড়, যেটা আসলে জোড়া বটতলার মোড়, তারই ওখানে যে বঙ্কিমচন্দ্রের ইটখোলা যেটা রয়েছে বর্তমানে, বঙ্কিমচন্দ্রের ইটখোলা, সেটাই একসময় ঠাকুরজি পুকুর ছিল। আমরা সেখানে, বিভাসদা আমাকে দেখিয়েছেন, দেখো আমি তো ওই যে আমরা দেখলাম যে হ্যাঁ, সেখানে একটা পুকুর ব্যাপার রয়েছে, এখনো রয়েছে। আপনারা গিয়ে দেখতে পারেন। বিলবিলে কথাটি আমরা প্রায় পাই। বিলবিলেটা বিভূতিভূষণ বাড়ির ঢুকতেই বাঁদিকে। আমাকে একটা অঞ্জনদা, আমাদের বললাম যে আমার সহকর্মী ছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়, অবসর নিয়েছেন গত বছর, যার বাবা অনন্ত বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের ছাত্র ছিলেন। অঞ্জনদা বলছেন এই জায়গাটা বিলবিলে ছিল, এই যে তিনি যেখানে বসে লিখতেন তার ডান দিকটা বিলবিলে, সেটা ভরাট হয়ে গেছে। এবং সেই যে বকুল গাছের কথা বললেন যে অমিত, এই জায়গাটা বকুল গাছটা ছিল, তিনি দেখেছেন। তারপরে কিছু পুকুরের কথা পাই। বলছি ইন্দ্র রায়ের বাড়ির পূব দিকে, আমি ইন্দ্র রায়ের বাড়িটা চিনি না, কেউ জানলে আমাকে দেখাবেন। ইন্দ্র রায়ের বাড়ির পূব দিকে ভাতবাড়ির মাঠ, দোলপিড়ির মাঠ, ধোপাকুড়োর মাঠ, এই মাঠগুলো রয়েছে। কিন্তু এই মাঠগুলো দেখার আমার বড় ইচ্ছে রয়েছে। এছাড়া উত্তর মাঠে রয়েছে শাঁখারি পুকুর, বিভূতিভূষণের লেখায় পাওয়া যায় এগুলো। এই আজকে বিভূতিভূষণ আমাদের মানসপিতা, আমার মানসপিতা, তাকে নিয়ে বললাম। কেমন হলো জানি না। বন্ধুরা, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। পরের পর্ব একসময় নিয়ে আসবো।